দ্য অ্যাভেঞ্জার্স 2012 সালে মুক্তি পাওয়া মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটা সিনেমা, যেটিকে পরিচালনা করেছেন পরিচালক জশ উইডন এবং তিনি 2017 সালের জাস্টিস লিগ সিনেমাটিকে পরিচালনা করেছিলেন, যেটি পরিচালক জ্যাক স্নাইডার একটি নির্দিষ্ট কারণের জন্য অর্ধেক কাজ করেই ছেড়ে চলে গিয়েছিলেন এবং যার ফলে 2017 সালের জাস্টিস লিগ সিনেমাটাতে একটা খারাপ প্রভাব পড়েছিল। এনিওয়েজ, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আমি একটি আলাদা প্লেলিস্ট বানিয়েছি, আপনি চাইলে সেটা চেক আউট করতে পারেন যদি আপনি পরপর এই সিনেমাগুলো দেখতে চান। সো হে গাইজ, আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য অ্যাভেঞ্জার সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা পৃথিবীর বাইরে একটা সম্পূর্ণ জগৎকে দেখতে পাই, একটি সম্পূর্ণ আলাদা এলিয়েন প্রজাতি যাদের বলা হয় দ্য আদার, এবং তাদের সাথে সাক্ষাৎ করেছে লোকি। লোকি তাদের সাথে একটা চুক্তি করেছে, আমাদের পৃথিবীতে রয়েছে একটা শক্তিশালী জিনিস যেটিকে বলা হয় টিসারেক্ট। লোকি তাদের সেই টিসারেক্টটা এনে দেবে, তার পরিবর্তে তারা লোকিকে তাদের সেনাবাহিনী দেবে যাদের বলা হয় চিটোরি, এবং সেটির সাহায্যে লোকি এই সম্পূর্ণ পৃথিবীর উপরেই রাজ করবে। তারপর আমরা পৃথিবীর একটি সিন দেখতে পাই, একটি সম্পূর্ণ গোপন স্থান যেখানে নাসা এবং শিল্ড জয়েন্ট অপারেশন করছে। আমরা সেখানে শিল্ডের ডাইরেক্টর নিক ফিউরিকে দেখতে পাই, এছাড়া তার সাথে আছে মারিয়া হিল এবং এজেন্ট ফিল কলসন, এবং এটাও দেখতে পারি যে সেখানকার মানুষেরা সেই স্থানটা ছেড়ে পালাচ্ছে কারণ তারা একটা জিনিসের উপর রিসার্চ করছিল, সেটা হচ্ছে টিসারেক্ট। তারা চেষ্টা করছে সেই টিসারেক্টের শক্তিটাকে কিভাবে কাজে লাগানো যায়। তবে আচমকা সেই টিসারেক্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে। ডক্টর এরিক সেলভিক সেই কাজটা করছে এবং সে নিক ফিউরিকে জানায় যে টিসারেক্ট আচমকা রিয়্যাক্ট করা শুরু করেছে, যেটা এতদিন সে করেনি। সেখানে আমরা ক্লিন্ট বার্টনকেও দেখতে পাই, অর্থাৎ হকাই, যে নিক ফিউরিকে জানায় যে এই টিসারেক্টের মাধ্যমে একটি সম্পূর্ণ অন্য ডাইমেনশনের দরজা খুলে যায়, যেটি এক টাইপের পোর্টাল বা ওয়ার্ম হোল। আর সেই মুহূর্তে টিসারেক্টটা আচমকা অ্যাক্টিভেট হয়ে যায় এবং আচমকা সেখানে একটি পোর্টাল ওপেন হয় যেখান থেকে লোকি বেরিয়ে আসে, আর প্রথমেই সেই সেখানকার সব সিকিউরিটিদের উপরে হামলা করে দেয়। লোকির কাছে ছিল একটা লাঠির মতন জিনিস বা স্কেপ্টার, সেটির মাধ্যমে প্রথমে সে ক্লিন্ট বার্টনকে তার নিজের বশে করে নেয় এবং পরে ডক্টর এরিক সেলভিককেও নিজের বশে করে নেয়। সেখানে নিক ফিউরি চুপচাপ লুকিয়ে লুকিয়ে সেই টিসারেক্টটাকে নিয়ে পালাতে যাচ্ছিল, তবে লোকি সেটা দেখে নেয়। সে জানায় যে তার সেই টিসারেক্টটা প্রয়োজন, তবে ক্লিন্ট বার্টন আচমকা নিক ফিউরিকে সেখানে গুলি মেরে বাইরে বেরিয়ে যায়। যদিও সৌভাগ্যবশত গুলিটা নিক ফিউরির জ্যাকেটে থাকা একটা জিনিসে লেগেছে, যার ফলে তার জানটা বেঁচে গিয়েছে। তারপর সে মারিয়াকে ফোন করে জানায় ক্লিন্ট বার্টন সেই শয়তানদের দলে চলে গিয়েছে, এবং তারপরে মারিয়া এবং লোকির সেই সম্পূর্ণ টিমের সাথে লেগে যায় ঝামেলা। অন্যদিকে সেই টিসারেক্টটা অ্যাক্টিভেট হওয়ার ফলে সেখানে একটা পাওয়ার সার্জ দেখা যায়, যার ফলে একটি বড় এক্সপ্লোশন হয়। সৌভাগ্যবশত নিক ফিউরি এবং বাকি লোকেরা সময়ের আগে সেই স্থানটা ত্যাগ করে হেলিকপ্টার করে সেখান থেকে বেরিয়ে যায়। তবে এজেন্ট মারিয়া হিল, যে লোকি এবং তার লোকেদের পিছু করছিল, সে আচমকা সেখানে ফেসে যায় কারণ সেই টানেলটা সেখানে ভেঙে পড়ে। তারপর নিক ফিউরি তার হেলিকপ্টারে করে তাদের পিছু করে। তবে লোকির কাছে যে স্কেপ্টারটি ছিল সেটা এক টাইপের অস্ত্র, যেটা দিয়ে সে তাদের হেলিকপ্টারের উপর হামলা করে, যার ফলে সেটি ক্র্যাশ করে এবং লোকি সেই গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায়। নিক ফিউরি জানে বেঁচে গিয়েছে এবং সে এজেন্ট ফিল কলসনকে ফোন করে। সে একটা এমার্জেন্সি ঘোষিত করেছে কারণ লোকির কাছে এই বিশ্বের সবথেকে শক্তিশালী জিনিস অর্থাৎ সেই টিসারেক্টটি চলে এসেছে, যেটির সাহায্যে সে যা খুশি তাই করতে পারে। তবে এক্ষেত্রে তাদের সাহায্য করবে কে? অবশ্যই নিক ফিউরি, যেটার জন্য এতদিন অপেক্ষা করেছিল, অর্থাৎ অ্যাভেঞ্জার্স। তারপরে আমরা নাতাশা রোমানফকে দেখতে পাই, অর্থাৎ ব্ল্যাক উইডো, যাকে কিছু রাশিয়ানসরা আটকে রেখেছে। তবে সেই মুহূর্তে তাদের একজন শিল্ড এজেন্ট অর্থাৎ ফিল কলসন ফোন করে এবং জানায় যে নাতাশাকে ছেড়ে দেওয়ার জন্য, নইলে সেই স্থানে তারা বোম মেরে উড়িয়ে দেবে। যদিও কিছু সময় পরে নাতাশা তাদের খুব পেটায়, তবে বর্তমানে নাতাশার কাজ হচ্ছে তাকে একজনকে খুঁজতে যেতে হবে যে ইন্ডিয়ার কলকাতাতে রয়েছে, আর সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে ব্রুস ব্যানার, অর্থাৎ যাকে আমরা হাল্ক নামে চিনি। তারপর কলকাতার একটা বস্তি আমরা দেখতে পাই যেখানে ব্রুস লুকিয়ে লুকিয়ে বসবাস করছে। সেখানে সে একজন ডাক্তার এবং সেখানে নাতাশা ব্রুসের সাথে সাক্ষাৎ করতে এসেছে, এবং এই কাজটা নাতাশার পক্ষে খুবই কঠিন একটা কাজ কারণ ব্রুস যে একটা ভয়ানক জন্তুতে পরিণত হয় সেটা সে জানে। নাতাশা ব্রুসকে জানায় যে শিল্ড তাকে ডেকেছে, তাকে একটা কাজ করতে হবে, একটা জিনিস যেটার নাম হচ্ছে টিসারেক্ট, সেটাকে খুঁজতে হবে। আসলে সেই জিনিসটি থেকে প্রচুর পরিমাণে গামা রেডিয়েশন বেরোয় এবং আমরা জানি ব্রুস ব্যানার এই ব্যাপারে একেবারেই এক্সপার্ট। নাতাশা সেখানে ব্রুসকে বলেছিল যে সে একা এসেছে, যদিও সে একা আসেনি, সে তার সম্পূর্ণ টিম নিয়ে এসেছিল কারণ তার মনে স্টিল ভয় রয়েছে যে ব্রুস যদি আবার হল্কে পরিণত হয়। তবে আমরা জানতে পারি যে বিগত 2 বছর ধরে ব্রুস নিজেকে কন্ট্রোল করে রেখেছে এবং সে এই মিশনটির জন্য রাজিও হয়ে গিয়েছে। তারপর আমরা নিক ফিউরিকে দেখতে পাই, সে ওয়ার্ল্ড সিকিউরিটি কাউন্সিলের সাথে একটি মিটিং করছে। নিক ফিউরি অ্যাভেঞ্জার্সদের একত্রিত করতে চায় কারণ নিক ফিউরি মনে করে যে অ্যাভেঞ্জার্সরা এই বিপদগুলোর থেকে মানুষদের বাঁচাতে পারবে, তাই এই ক্ষেত্রে আর্মিকে ইনভলভ করা উচিত না।
তারপর নিক ক্যাপ্টেন আমেরিকার সাথে সাক্ষাৎ করতে যায়, অর্থাৎ স্টিভ রজার্স, এবং এই সিনটা আমরা ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। নিক ফিউরি ক্যাপ্টেনকে কিছু ফাইল দেয় যেখানে সেই টিসারাক্টের ব্যাপারে লেখা ছিল, এবং ক্যাপ্টেন আমেরিকা সেই জিনিসটা আগেও দেখেছে, কারণ সেটা আগে রেড স্কালের হাতে ছিল। সো যাই হোক, নিক ফিউরি তারপর ক্যাপ্টেন আমেরিকাকে তার দলে যুক্ত করে নেয়, এবং তার পরের সিনে আমরা আয়রন ম্যানকে দেখতে পাই। সে একটা সাবমেরিন কেবল ঠিক করছে এবং সে পেপার পটসের সাথে কথা বলছিল। আমরা জানতে পারি যে সেই শহরে তাদের যে বিল্ডিংটি রয়েছে অর্থাৎ স্টার্ক টাওয়ার, সেটিতে তারা একটি উন্নত প্রযুক্তি ইউজ করছে, অর্থাৎ সেই সম্পূর্ণ স্টার্ক টাওয়ারটিতে শক্তি যোগাবে তাদের তৈরি করা বৃহৎ একটি আর্ক রিঅ্যাক্টর, যেটা গ্লোবাল ওয়ার্মিং, বায়ু দূষণ ইত্যাদি থেকে এই পৃথিবীকে রক্ষা করবে, মানে যেটাকে একটা সাস্টেনেবল এনার্জি সোর্স বলা যেতে পারে। সেদিন স্টার্ক এবং পেপার পটসের মধ্যে একটি ডেটিং ছিল, তবে সেই মুহূর্তে এজেন্ট ফিল কলসন স্টার্ককে ফোন করে। টনি তার ফোনটি কেটে দেয়, যদিও কিছু সময় পরে এজেন্ট ফিল কলসন সেই স্থানে এসেই উপস্থিত হয় এবং টনি স্টার্ককে সেই সব ব্যাপারে জানায়, অর্থাৎ সেই টিসারাক্টটি যেটি চুরি হয়ে গিয়েছে ও ইত্যাদি। টনি কাজটা করতে একদমই ইচ্ছুক ছিল না, কারণ আয়রন ম্যান সিনেমার দ্বিতীয় পার্টি আমরা দেখেছিলাম যে শিল্ড টনি স্টার্কের ব্যবহার, তার অ্যাটিটিউডকে একদমই পছন্দ করে না। যদিও পেপার পটস তাকে ইনসিস্ট করে, সেই জন্য টনি রাজি হয়ে যায়। তারপর আমরা এমসিইউর সেই বিখ্যাত কুইনজেটকে দেখতে পাই, যার মধ্যে ছিল ক্যাপ্টেন আমেরিকা এবং এজেন্ট ফিল কলসন। সে জানায় যে সে ছোটবেলায় ক্যাপ্টেন আমেরিকার অনেক বড় ফ্যান ছিল, তাই চোখের সামনে স্টিভ রজার্সকে দেখা একটা ভাগ্যের ব্যাপার। তারপর তারা একটি বৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ারে গিয়ে পৌঁছায়, যেখানে তার সাথে ব্রুস এবং নাতাশা সাক্ষাৎ করে। তবে যেটাকে আমি এয়ারক্রাফট ক্যারিয়ার বলেছিলাম সেটা হচ্ছে একটা হেলি ক্যারিয়ার, মানে সেটি জলে ভাসন্ত কোনো জাহাজ না, বরং সেখান থেকে ডানা পাকনা প্রোপেলার গজিয়ে ওঠে এবং সেটি আচমকা আকাশে উড়ে চলে যায়। আর সিনটা ছিল সত্যি দেখার মতন। নিক ফিউরি ব্রুসকে জানায় যে তারা সব জায়গার সার্ভিলেন্স ক্যামেরা চেক করছে, যদি কেউ লোকিকে দেখতে পায় নাকি। তবে তারা ফাইনালি লোকিকে খুঁজে পেয়ে যায়, যে জার্মানির স্টটগ্রাড নামক একটি স্থানে রয়েছে। আসলে যেমনটা আমরা দেখেছিলাম যে লোকির কাছে রয়েছে এখন সেই টিসারাক্টটি, এবং ডক্টর এরিক সেলভিকে সাহায্য নিয়ে সে সেই টিসারাক্টটিকে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। তবে এই কাজটা করার জন্য তার একটি ধাতুর প্রয়োজন, যেটির নাম হচ্ছে ইরিডিয়াম, যেটা জার্মানির সেই একটি মিউজিয়ামে রয়েছে। তবে সেটিকে সেখানে একটি ভল্টের মধ্যে যত্ন করে রাখা হয়েছে, এবং তার দরজাটি খোলার জন্য একজন মানুষের রেটিনা স্ক্যানের প্রয়োজন। আর লোকি সেই মানুষটিকে ধরে এবং বড় ভয়ানকভাবে তার চোখটি খুবলে নেয়, এবং তারপর হকাই সেই ধাতুটি নিয়ে সেখান থেকে চলে যায়। লোকি সেই স্থানে ছিল, প্রত্যেকটা লোক ভয়তে সেখানে পালাচ্ছে, এবং সেই দৃশ্যটা দেখে তার খুব মজা লাগতে থাকে। সে তার আসল রূপে আসে এবং লোকদের হাঁটু গেড়ে বসতে বলে তার সামনে, আর স্বাভাবিকভাবেই তার ক্ষমতা দেখে প্রত্যেকটা লোক ভয়তে হাঁটু গেড়ে বসে পড়ে। তবে একজন বয়স্ক মানুষ লোকিকে দেখে ভয় পায় না, এবং লোকি যখন তাকে মারতেই যাবে সঠিক সময় ক্যাপ্টেন আমেরিকা সেখানে চলে আসে এবং তার সাথে লোকির শুরু হয়ে যায় ফাইট। তবে তারা একা ছিল না, কিছু সময় পরে আয়রন ম্যানও সেখানে চলে এসেছে। তারপর তারা লোকিকে অ্যারেস্ট করে তাদের সেই জেটে করে সেখানে নিয়ে যাচ্ছিল। তবে আচমকা আকাশে বিদ্যুৎ চমকে ওঠে এবং থর সেই প্লেনের উপরে দেয়। তারপর সে আয়রন ম্যানকে মেরে লোকিকে সেই প্লেন থেকে নিয়ে চলে যায়। আসলে থর লোকিকে সে অ্যাসগার্ডে ফেরত নিয়ে যেতে এসেছে, কারণ সেখানেই তার বিচার হবে। তবে থর লোকিকে কিন্তু এখনো ভালোবাসে। অন্যদিকে লোকির মনে ভালোবাসা, আবেগ এগুলো কোনো কাজই করে না, এমনকি সে থরকে নিজের ভাই হিসাবেও মানে না। অন্যদিকে আয়রন ম্যানকে আমরা দেখতে পাই, সে প্রচণ্ড রেগে আছে কারণ থর তাকে মেরেছে, এবং সে সেই জেট থেকে বেরিয়ে প্রথমেই থরের উপরে হামলা করে দেয় এবং তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। যদিও থরের সামনে আয়রন ম্যান কিছুই না, তা সত্ত্বেও আয়রন ম্যান বড় সাহসের সাথে তার সাথে লড়ছিল। তবে সেই সময় তাদের ঝামেলা থামানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা চলে আসে। থর তার হাতুড়ি দিয়ে ক্যাপ্টেন আমেরিকার উপর আঘাত করতেই যাবে, তবে ক্যাপ্টেন আমেরিকা তার সেই শিল্ড দিয়ে সেটা আটকে দেয় এবং একটি ভয়ানক ইম্প্যাক্ট আমরা সেখানে দেখতে পাই। তবে একটা জিনিস আমাকে কনফিউজ করে দিয়েছে, যে থরের এই হাতুড়ির বাড়ি ক্যাপ্টেন আমেরিকার সেই শিল্ডটি সহ্য করে নিল। অন্যদিকে অ্যাভেঞ্জার্স এন্ড গেম সিনেমাতে থ্যানোসের সেই তলোয়ারের বাড়িতে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড ভেঙে গিয়েছিল। যাই হোক, তারা তিনজনই রিয়েলাইজ করে যে তারা বোকার মতন একে অপরের সাথে লড়ছে। তারপর তারা লোকিকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসে। ব্রুস ব্যানার সেখানে লোকিকে দেখতে পায় এবং লোকি তার দিকে তাকিয়ে হাসছিল। আর অবশ্যই লোকির মাথায় চলছে অন্য একটা প্ল্যান। অন্যদিকে অ্যাভেঞ্জার্সরা বসে আলোচনা করছে যে লোকির নেক্সট টার্গেট কি হতে পারে। আর সেই সময় টনি স্টার্ক সেখানে চলে আসে। আর আমরা প্রথমেই দেখতে পাই যে স্টিভ এবং টনির মধ্যে অনেক মতের অমিল রয়েছে। তবে টনি সেখানে অবস্থিত কম্পিউটারগুলির পাশে এক টাইপের যন্ত্র লাগিয়ে দেয়। পরে টনি আবার ব্রুস ব্যানারের সাথে সাক্ষাৎ করে এবং তাকে একটু পোক করে, মানে খুঁচিয়ে দেখে। আসলে টনি দেখতে চাইছে যে ব্রুস সত্যিকারের হলকে পরিণত হয় নাকি। তবে এটা দেখে স্টিভ রজার্স রেগে যায়, কারণ অবশ্যই ব্রুস যদি হলকে পরিণত হয় তাহলে সেই জাহাজে অবস্থিত প্রত্যেকটা মানুষের পক্ষে সেটা একটা বড় বিপদ। টনি সেখানে তাদের একটা কথা বলে যে নিক ফিউরি তার মাথাতেও একটা প্ল্যান চলছে, যেটা সে অ্যাভেঞ্জার্সের বলেনি।
কিছু একটা জিনিস শিল্ড লুকিয়ে রেখেছে। অন্যদিকে নাতাশা অর্থাৎ ব্ল্যাক উইডো লোকির সাথে কথা বলতে যায়। তাদের মধ্যে কিছু কথোপকথন হয়। নাতাশা লোকিকে জানায় যে সে যেন ক্লিন্ট বার্টনকে ছেড়ে দেয় অর্থাৎ হকাই, কারণ একটা সময় ক্লিন্ট নাতাশার জীবন বাঁচিয়েছে। সেখানে তাদের মধ্যে কিছু কথোপকথন হয় এবং তার মধ্যে থেকেই নাতাশা লোকির মাথায় কি প্ল্যান চলছে সেটা জেনে নেয়। যদিও আমরা দেখেছিলাম যে এই উইডোদের এরকমভাবে ট্রেনিং দেওয়া হয় যে বিভিন্ন কথা, বিভিন্ন প্রশ্নের মধ্যে থেকে মানুষের মন থেকে গোপন তথ্যগুলিকে বার করা। তবে সেখানে আরেকটি গল্পও চলছে। টনি স্টার্ক শিল্ডের সব মেইন ফ্রেমগুলোকে হ্যাক করে জানতে পেরেছে যে তাদের একটি সিক্রেট প্রোগ্রাম রয়েছে যেটার নাম হচ্ছে ফেজ 2। অন্যদিকে স্টিভ রজার্স সেও শিল্ডের একটি গোপন স্থানে গিয়ে এক টাইপের অদ্ভুত অস্ত্র খুঁজে পেয়েছে। তারা নিক ফিউরিকে জিজ্ঞেস করে যে এইগুলোর মানেটা কি, এবং আমরা জানতে পারি যে শিল্ড এক টাইপের গোপন অস্ত্র বানানোর চেষ্টা করছে, আর যেটার জন্যই তাদের সেই টিসারেক্টটি প্রয়োজন। তবে কেন শিল্ড এই অস্ত্র বানাতে চাইছে? মনে আছে বহু বছর আগে থরকে মারার জন্য পৃথিবীতে সেই ডেস্ট্রয়ার এসেছিল যাকে লোকি পাঠিয়েছিল। তাই ভবিষ্যতে এরকম বড় বড় বিপদের থেকে বাঁচার জন্য শিল্ড এরকম একটা অস্ত্র বানাচ্ছিল। সেখানে টনি এবং স্টিভের মধ্যে আবার লেগে যায় ঝামেলা, এমনকি তারা মারপিট করার জন্য রাজি হয়ে যায়। তবে সেই সময় লোকিকে বাঁচানোর জন্য তার লোকজনরা অর্থাৎ ক্লিন্ট বার্টন সম্পূর্ণ সৈন্য নিয়ে সেখানে এসেছে এবং একটি এক্সপ্লোসিভ অ্যারোর মাধ্যমে সেই হেলিক্যারিয়ারের একটা ইঞ্জিন নষ্ট করে দেয়। চারপাশে অ্যালার্ম বেজে যায় এবং সেই ইঞ্জিনটিকে ঠিক করার জন্য টনি এবং স্টিভ তারা একত্রিত হয়ে বেরিয়ে পড়ে। তবে নাতাশা সে ব্রুস ব্যানারের সাথে ফেসে গিয়েছিল। চারপাশের ওরকম ডিস্ট্র্যাকশন দেখে ব্রুস উত্তেজিত হয়ে যেতে থাকে এবং নাতাশা বুঝতে পারে যে একটা ভয়ানক কিছু হতে চলেছে, আর সেটাই হয়। ব্রুস আচমকা হাল্কে পরিণত হয় এবং প্রথমেই সে নাতাশার উপরে অ্যাট্যাক করে দেয়। যদিও নাতাশাকে বাঁচানোর জন্য থর সেখানে চলে আসে এবং থরের সাথে হাল্কের ফাইট শুরু হয়, আর তাদের মারপিট মানে একেবারে সব ভাঙচুর। তারপর হাল্ককে থামানোর জন্য একটি ফাইটার জেট থেকে তার উপরে গুলি চালানো হয় এবং হাল্ক সেই ফাইটার জেটের উপরে ঝাঁপ মারে। তারপর থর লোকির মুখোমুখি হয়। যদিও লোকি তার ম্যাজিকের মাধ্যমে থরকে একটা জায়গায় বন্ধ করে দেয় এবং সেই কুইন জেট থেকে বার করে দেয়। সেখানে এজেন্ট ফিল কলসন লোকিকে আটকানোর জন্য এগিয়ে আসে। তার কাছে ছিল এক টাইপের অদ্ভুত অস্ত্র। তবে লোকি তার ইলিউশনের মাধ্যমে তাকেও ধাঁধা দিয়ে দেয় এবং ফিল কলসনের উপর আঘাত করে, যে কিছু সময় পরেই মারা যায়। আয়রন ম্যান এবং ক্যাপ্টেন আমেরিকা তারা দুজনেই সেই হেলিক্যারিয়ারের ইঞ্জিনগুলিকে আবার নতুন করে রিঅ্যাক্টিভেট করে দেয়। অন্যদিকে নাতাশা এবং ক্লিন্ট বার্টন অর্থাৎ হকাই মুখোমুখি হয়। তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় ফাইট। তবে অবশেষে নাতাশা ক্লিন্টকে সেখানে নকডাউন করে দেয়। ক্লিন্টের মাথায় আঘাত লেগেছিল, যার ফলে সে লোকির সেই ম্যাজিক্যাল স্পেল থেকে মুক্ত হয়ে যায়, অর্থাৎ লোকির বশ থেকে সে বেরিয়ে যায়। অন্যদিকে অ্যাভেঞ্জার্সের মেম্বারদের মধ্যে ছেয়ে গেছে শোকের ছায়া, কারণ এজেন্ট ফিল কলসন সে মারা গিয়েছে, যাকে আমরা সেই প্রথম সিনেমাগুলো থেকে দেখে আসছি, এবং তার মৃত্যুটাই এই অ্যাভেঞ্জার্সদের একত্রিত করে দেয়। টনি এবং স্টিভের মধ্যে কথোপকথন হয়, আর অবশ্যই তাদের মতের অমিল হওয়াটা স্বাভাবিক, কারণ স্টিভ রজার সে হচ্ছে একজন সৈনিক যে সৈনিকদের মতনই চিন্তা করে। অন্যদিকে টনি স্টার্ক সে হচ্ছে একটা বিজনেসম্যান। তবে সেই সময় টনির মাথায় আসে যে লোকি এখন কোথায় থাকতে পারে। সেই টিসারেক্টটাকে সম্পূর্ণভাবে পাওয়ার দেওয়ার জন্য তাদের একটি সাস্টেনেবল এনার্জি প্রয়োজন, যেটা সেই স্টার্ক টাওয়ার তাদের দিতে পারবে। অন্যদিকে ক্লিন্ট বার্টন তারও হুঁশ এসে গিয়েছে এবং সে তার নিজের ভুলগুলো বুঝতে পারে। থর তার হাতুড়ি নিয়ে রেডি। অন্যদিকে ব্রুস ব্যানার যে সেই প্লেনটি ভাঙার পর আকাশ থেকে মাটিতে এসে পড়েছিল, সে এখন তার নর্মাল রূপেই ফিরে এসেছে এবং তারা বেরিয়ে পড়ে লোকিকে আটকানোর জন্য। টনি স্টার্ক তার স্টার্ক টাওয়ারের সামনে এসে উপস্থিত হয়, যেখানে ডক্টর এরিক সেলভিক সেই টিসারেক্টটি নিয়ে কাজ করছিল। টনি সেই রিপালসার বিমটা দিয়ে সেই যন্ত্রটিকে ভাঙার চেষ্টা করে, তবে সেটা ভাঙতে পারে না। সেই স্টার্ক টাওয়ারের মধ্যে উপস্থিত ছিল লোকি এবং টনির সাথে লোকির সাক্ষাৎ হয়। অবশ্যই লোকি তাকে বড় বড় বক্তৃতা দিতে থাকে যে সে হচ্ছে একটা গড, মানুষদের উচিত তার পায়ের নিচে থাকা ও ইত্যাদি। এবং লোকি টনি স্টার্ককেও তার নিজের বশে করার চেষ্টা করে। তবে টনি সেই হার্টের জায়গায় ছিল তার সেই ছোট্ট আর্ক রিঅ্যাক্টরটি, যার ফলে লোকির সেই স্কেপটারটি কাজ করে না। সে টনিকে তারপর ছুঁড়ে সে বিল্ডিং থেকে ফেলে দেয়। তবে টনি তার একটি নতুন আয়রন ম্যান স্যুট রেডি করে রেখেছিল, যেটিকে পরে সে আবার লোকির সামনে চলে আসে। বাট ততক্ষণেই ডক্টর এরিক সেলভিগের সেই মেশিনটি রেডি হয়ে গিয়েছে। সেই টিসারেক্টের ফলে একটি ওয়ার্ম হোল ওপেন হয় এবং সেই সম্পূর্ণ এলিয়েন সৈন্যরা অর্থাৎ সেই চিটোরি বাহিনী সেই পোর্টাল থেকে পৃথিবীর মধ্যে প্রবেশ করতে থাকে। বলে আপনাদের জানিয়ে দিই, এই চিটোরি বাহিনীগুলো হচ্ছে থ্যানোসের সৈন্যরা, অর্থাৎ তারা থ্যানোসের আদেশ পালন করে। আর পৃথিবীতে ঢুকেই অবশ্যই তারা আক্রমণ করা শুরু করে, চারিদিকে সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। অন্যদিকে টনি স্টার্ক তাদের সাথে লড়াই করা শুরু করে। লোকিকে আটকানোর জন্য আবার তার ভাই অর্থাৎ থর সেখানে চলে আসে এবং লোকি আবার থরের সেই ইমোশনগুলিকে কাজে লাগিয়ে তার উপর আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়।
আমরা আকাশে সেখানে এলিয়েন্সদের সেই চিটোরি লেভিয়াথ্যান দেখতে পাই, অর্থাৎ সেই বৃহদাকার ক্রিচার যেটাকে সেই চিটোরি বাহিনী তাদের ট্রান্সপোর্ট এছাড়াও একটা অস্ত্র এবং ইত্যাদি কাজে ব্যবহার করে। ক্যাপ্টেন আমেরিকা সেখানে কিছু পুলিশকে আদেশ দেয় যে কিভাবে মানুষদের বাঁচাতে হবে ও ইত্যাদি, তবে সেই পুলিশটি প্রথমে মানা করে দিলেও পরে সে ক্যাপ্টেন আমেরিকার স্কিলগুলো দেখে তার কথায় রাজি হয়ে যায় এবং তারপরেই সেই স্থানে ব্রুস ব্যানার একটা ছোট্ট বাইক নিয়ে টুংটুং করে এসে উপস্থিত হয়। আয়রন ম্যান সেই বৃহৎ ক্রিচারটিকে ডিস্ট্র্যাক্ট করে সেই স্থানে নিয়ে চলে এসেছে এবং হাল্ক তাকে একটা ঘুষি মেরে ধ্বংস করে দেয় এবং তারপরেই আমরা অ্যাভেঞ্জার্সদের সেই আইকনিক হিরোইক শটটা দেখতে পাই। প্রতিটা সুপার হিরো সেই চিটোরি বাহিনীদের সাথে লড়ছে, অন্যদিকে হাল্ক লোকিকে তুলে কয়েকটা আছাড় দেয় এবং সেই ফানি সিনটা আশা করি প্রত্যেকেই এনজয় করেছেন। তবে ওয়ার্ল্ড সিকিউরিটি কাউন্সিল নিক ফিউরিকে জানিয়ে দিয়েছে যে এই ভয়ানক অবস্থা থেকে বেরোনোর একমাত্র উপায় হয়েছে যে এই শহরে একটা নিউক্লিয়ার স্ট্রাইক করা। তবে তাতে এই এলিয়েন্সগুলো মারা গেলেও প্রচুর সাধারণ মানুষ মারা যাবে। তবে তারা ফিউরির কোনো কথা শোনে না, তারা অর্ডার দিয়ে দেয়। ফিউরি সেখানে একটা প্লেনকে আটকালেও আর একটা ফাইটার জেট সেই নিউক্লিয়ার ওয়ারহেডটি নিয়ে সেখান থেকে উড়ে বেরিয়ে যায় এবং সেটিকে ফায়ার করে দেয়। অন্যদিকে ডক্টর এরিক সেলভিক তার সম্পূর্ণ হুঁশ চলে এসেছে, সে বুঝতে পারে যে সে কত বড় ভুলটা করেছে। তবে সেটাকে আটকানোর একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে লোকির সেই লাঠিটি অর্থাৎ তার সেই স্কেপ্টারটি, এবং নাতাশা সেটিকে ইউজ করে বুঝতে পারে যে এটির মাধ্যমে সেই ওয়ার্ম হোলটিকে বন্ধ করা যেতে পারে যাতে এলিয়েন্সগুলো আর পৃথিবীতে না আসতে পারে। অন্যদিকে আয়রন ম্যান সেই নিউক্লিয়ার ওয়ারহেডটিকে ধরে সেটিকে উড়ে নিয়ে আকাশে চলে যায় যাতে ওটা শহরের মাঝখানে না ফাটে এবং সেই ওয়ার্ম হোলটি ইউজ করে সেই নিউক্লিয়ার মিসাইলটি এলিয়েনগুলো স্পেসশিপের দিকে ছেড়ে দেয়, যার ফলে এলিয়েনদের স্পেসশিপটি সম্পূর্ণ ব্লাস্ট হয়ে যায় এবং প্রত্যেকটা এলিয়েন সেখানে আচমকা মারা যায়। তবে তাদের সেই পোর্টালটি বন্ধ করতে হবে কারণ সেই ব্লাস্টের শক ওয়েভটি সেই শহরটিকে ধ্বংস করে দিতে পারে। তার কারণে তারা সেই পোর্টালটি বন্ধ করে দেয়। তবে সময় মতন আয়রন ম্যান সেখান থেকে পৃথিবীতে ফিরে আসে। তবে সেই মহাকাশে সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং থর লক্ষ্য করে সে প্রচণ্ড গতিতে আকাশ থেকে মাটির দিকে পড়ছে। তবে হাল্ক আয়রন ম্যানকে সেই মুহূর্তে ধরে নেয়। প্রত্যেকে লক্ষ্য করে যে টনি একেবারে সেন্সলেস হয়ে পড়ে রয়েছে এবং মনে হচ্ছিল যেন সে মারা গিয়েছে। তবে হাল্কের গর্জন শুনে তার হুঁশ চলে আসে এবং হুঁশ আসার পরেই সে সেই শহরের ফেমাস একটি খাবার অর্থাৎ শর্মা সেটাকে খেতে যাওয়ার প্ল্যান করে। তবে তাদের এখনও একটা কাজ করা বাকি রয়েছে, তারা লোকিকে অ্যারেস্ট করে নেয়। তারপর লোকিকে এবং সেই ট্রিসারাকটিকে থরের হাতে দিয়ে দেওয়া হয় কারণ তাদের একমাত্র স্থান হচ্ছে সেই অ্যাসগার্ড। থর সেখান থেকে টেলিপোর্ট হয়ে চলে যায় এবং আমাদের প্রত্যেকটা অ্যাভেঞ্জার্স তাদের নিজেদের রাস্তা নিয়ে নেয়। এজেন্ট মারিয়া হিল নিক ফিউরিকে জিজ্ঞেস করে যে অ্যাভেঞ্জার্সরা তো যে যার রাস্তায় চলে গেল, তাহলে এখন যদি কোনো বিপদ আসে তখন কি হবে? তখন নিক ফিউরি জানায় যে ভবিষ্যতে যদি কোনো বিপদ আসে তাহলে তারা আবার ফিরে আসবে। গল্পের মিড ক্রেডিট সিনে আমরা সেই এলিয়েন্সদের দেখতে পাই যাদের বলা হয় দ্য আদার। কেন দ্য আদার বলা হয় সেটা এখানে এক্সপ্লেন করা হয়নি, তবে আমার মনে হয় কারণ থর এই সিনেমায় একটা সিনে বলেছিল যে সেই এলিয়েন্সগুলো 9 রেমসেরও বাইরে বসবাস করে। ওয়েল 9 রেমস সম্পর্কে আমি থর সিনেমাতেই এক্সপ্লেন করেছি এবং সেই এলিয়েন্সগুলোর বসকে সেখানে আমরা দেখতে পারি, আর যেটা আর কেউ নয় সেটা হচ্ছে থ্যানোস। গল্পের পোস্ট ক্রেডিট সিনে একটি অদ্ভুত সিন আমরা দেখতে পাই। সে অ্যাভেঞ্জার্সরা ফাইনালি একটি রেস্টুরেন্টে গিয়েছে শর্মা খাওয়ার জন্য, যেটা অবশ্যই টনি স্টার্কের প্ল্যান ছিল। আর এই সিনেমাটা এখানেই শেষ হয়। সো এই হচ্ছে স্টোরি অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনাদের মূল্যবান ওপিনিয়ন্সগুলি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনি আমাকে ইনস্টাগ্রাম, আমার ফেসবুক পেজ এবং আমার গেমিং চ্যানেলটিও ফলো করতে পারেন, প্রতিটি লিঙ্কস ডেসক্রিপশনে রয়েছে। অ্যান্ড এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।